সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন হাসনাইন খুরশেদ, সিনিয়র সাংবাদিক। খুরশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। দর্শক মণ্ডলী, হাসনাইন খুরশেদ মূলত একজন টেলিভিশন সাংবাদিক। শুরুতে অবশ্য সংবাদপত্রেও কাজ করেছেন, সংবাদপত্রে 12 বছর কাজ করেছেন, পরে টেলিভিশন অনেক দিন হয়ে গেছে টেলিভিশনে। হ্যাঁ, টেলিভিশনে সেই 99 টেলিভিশনে যোগ দিই। প্রথমে রিপোর্টিং 3 বছর, তারপর টেলিভিশন ম্যানেজমেন্টে প্রায় 22 বছর। এবং আপনার সাথে আলাপ করব পরে, আমি শিরোনামটা দেখে নিই। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে ন্যাশনাল হাসপাতাল সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে ব্যাপক হামলা, আহত 40। গণতন্ত্র উন্নয়নের সন্ধিক্ষণে আছে দেশ। ডক্টর দেবপ্রিয় আর এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব। বাংলাদেশ প্রতিদিন নতুন ছকে জোট রাজনীতি, দেশকে ভালো কিছু দিতে চাই প্রধান নির্বাচন কমিশনার। পুরান ঢাকায় লঙ্কাকাণ্ড, মানবজমিন অরাজকতা, নিয়ত সহি, একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। আর তত্ত্বাবধায়ক প্রশ্নে সবাই একমত। সমকাল সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের প্রস্তাব। সাবেক 63 মন্ত্রী প্রতিমন্ত্রীর বিদেশে অঢেল সম্পদ। সেন্ট গ্রেগরি সহ 3 কলেজে হামলা, ভাঙচুর, লুটপাট। কালের কণ্ঠ, পাপন ছিলেন ক্রিকেটের হাসিনা। নতুন করে খেলাপির ঝুঁকিতে ব্যবসায়ীরা, পুলিশের মনোবল ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কালবেলা অর্থ সচিব থাকাকালেও রৌফ কুকীর্তির নজির রেখেছেন, এরপরও আসছেন না বিচারের আওতায়। দিনভর রণক্ষেত্র পুরান ঢাকা। দেশ রূপান্তর, জানুয়ারিতে ছাত্রদের নতুন দল, হয়রানির একই ছবি বিমানবন্দরে। গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চাই না। খবরের কাগজ, শিক্ষার্থীদের হামলায় পুরান ঢাকা রণক্ষেত্র, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন। 3-0 তত্ত্ব এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে। সময়ের আলো থামছে না, অস্থিরতা, ভোটের আগে কি সংস্কার সম্ভব? সমাধানের উদ্যোগ সব পক্ষের। দিনকাল, সিন্ডিকেটের থাবায় অস্থিরতা কাটছে না নিত্যপণ্যের বাজারে। খালেদা জিয়া সেনা খুঁজে যাওয়া নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস। দ্রুত সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, মঈন খান। করতোয়া, গায়ের জোরে নির্বাচনে না, ব্যাটারি চালিত রিকশার জটিলতা কাটছে না। পুরান ঢাকায় 3 কলেজে ভাঙচুর। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, গভর্নমেন্ট মাস্ট অ্যাক্ট ফাস্ট টু গেট ওয়েস্টার্ন ট্রাভেল অ্যালার্টস লিফটেড ওয়ান্স এ গার্মেন্ট ইন্ডাস্ট্রি। শিরোনাম দেখলাম আজকে, বিভিন্ন ধরনের শিরোনামের মধ্যে আছে যে আপনার পুরান ঢাকা তো একদম রণক্ষেত্র হয়ে গেছে। তারপরে আমি রাতেও শুনলাম যে পলিটেকনিকের ওই আশেপাশে গোলমাল হচ্ছে। তো এই সব মিলে একটা অরাজক পরিস্থিতি। এর মধ্যে তো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি কীভাবে দেখছেন? এটা শুধু আজকে না, গত বেশ কদিন ধরেই আসলে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক আমরা বিভিন্ন রকম ঘটনা দেখছি, অস্থিরতা দেখছি। গত কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে মাত্রা অনেক বেড়েছে। দাবি দেওয়া, ধাপে ধাপে মাত্রা বেড়েছে, দাবি দেওয়া বেড়েছে। বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন রকম অস্থিরতা তৈরি হচ্ছে, গণ্ডগোল হচ্ছে, মারপিট হচ্ছে, রাস্তায় যানজট হচ্ছে, যেটা আমরা কখনোই আশা করি না। আমরা আশা করি যে একটি এত বড় একটা পরিবর্তনের পরে, ছাত্র জনতার অভ্যুত্থানে অপশাসনের অবসান ঘটে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠবে এবং সেখানে স্বস্তি থাকবে, শান্তি থাকবে। রাস্তায় যানজটে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হবে না, কোনো রকম নিরাপত্তাহীনতায় আমরা ভুগবো না। রাস্তায় বেরোলে নিরাপত্তাহীনতা মানুষকে জেঁকে বসে, সেই জায়গাটা থেকে আমরা আসলে মুক্তি চাই। আর এখন তো পুরান ঢাকায় যেটা ঘটেছে ন্যাশনাল হাসপাতাল সোহরাওয়ার্দী ও কবি নজরুলে, সেটার ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু নিয়ে। হ্যাঁ, তো যদি সত্যি মানে আমরা যেটা আশা করি যে এত বছর আসলে আইনের শাসন ছিল না, হতেই পারে যে যদি সত্যিই ভুল চিকিৎসা হয়ে থাকে সেটার জন্য আইনগত পদক্ষেপ নেওয়া যেতে পারে। আইন আছে, বিচারালয় আছে, সরকার আছেন, প্রশাসন আছে, তাদের কাছে অভিযোগ করা যেতে পারে। আইনগতভাবে তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয় তখন কোনো ডাক্তার, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। এবং নিঃসন্দেহে চিকিৎসা ব্যবস্থা যাতে আস্থার হয়, চিকিৎসকরা যাতে সত্যিকার অর্থেই জনসেবার দিকে মনোযোগ দেন এবং মানুষের কল্যাণে কাজ করেন, সেটা আমরা চাই। কিন্তু তার মানে এইটা না যে আসলেই ভুল চিকিৎসা হয়েছে কিনা সেটা আমরা এখনো জানি না, নিশ্চিত না। একটা অভিযোগ, সেই অভিযোগকে কেন্দ্র করে এত বড় তুলকালাম, এটা খুবই দুঃখজনক। এই ধরনের পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসতে চাই। এই যে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে, অটো রিক্সা নিয়ে আপনার দেখতেছেন কয়েকদিন যাবতীয় শহর প্রায় অচল হয়ে যাচ্ছে। সো ব্যাটারি চালিত রিক্সার বিষয়টা আসলে আমি আরেকটু পেছন থেকে বলতে চাই যে ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা একটা গতিশীল শহর হবে এটা আমরা আশা করি।
এই শহরে পরিবহন ব্যবস্থা নিরাপদ পরিবহন হবে, একটা গণ পরিবহনগুলো অনেক বেশি গণবান্ধব হবে, সেখানে যে ধরনের যানবাহন যে অটোরিকশা সেটা কি আদৌ ঢাকা শহরে চলার উপযোগী? ব্যক্তিগতভাবে আমি মনে করি যে না, এটা ঢাকা শহরে চলার উপযোগী যানবাহন না। কিন্তু এবং হাইকোর্টের রায়ও তাই এসছে যে এটা সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তারপর থেকেই যে অস্থিরতা, যে প্রতিবাদ আমরা দেখছি এবং সহিংস হয়ে ওঠার যে প্রবণতা, এটা খুব দুঃখজনক। এবং এটা সরকার অলরেডি বলেছেন যে সরকার আপিল করবেন রায়ের বিরুদ্ধে এবং এটা সমাধানের চেষ্টা করবেন শান্তিপূর্ণভাবে। নিঃসন্দেহে শান্তিপূর্ণভাবে সমাধান হওয়া উচিত। এবং নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অটোরিকশা ঢাকার যানবাহন হতে পারে না। কিন্তু অটোরিকশা ব্যবসার সাথে যারা জড়িত, কেন যখন এই ধরনের যানবাহনের কেন ঢাকায় তৈরি হচ্ছে, কেন তাদের ঢাকায় চলতে দেওয়া হলো, হঠাৎ করে কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? তো যদি প্রথম থেকেই নিয়ন্ত্রণ করা হতো আজকে এই পরিস্থিতি হতো না। তো এখন অটোরিকশা যদি সরিয়ে নিতে হয়, অটোরিকশার যারা মালিক তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, অটোরিকশার যারা চালক তাদের বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাগুলো না করে হঠাৎ করে অটোরিকশা বন্ধ করতে গেলে এক ধরনের অস্থিরতা হতেই পারে, এবং সেই অস্থিরতাই আমরা দেখছি। রিক্সার ব্যাপারেও তো একই দেখতেছি। রিক্সার ব্যাপারে একই। রিক্সা কেন ঢাকার রাস্তায় রিক্সা চলবে? এবং ঢাকার রাস্তায় রিক্সা, ঢাকার ঐতিহ্য রিক্সা, ঢাকার রাস্তা থেকে কমপ্লিটলি রিক্সা তুলে দেওয়া হোক, এটা আমি মনে করি না। অলিগলিতে চলতে পারে, কিন্তু মূল সড়কে রিক্সা সব যানবাহনের গতি থমকে দেয়, মানুষের জীবনযাত্রাকে অনেক বেশি ধীর করে দেয়, যেটা আসলে এত মন্থর হয়ে পড়ে যে যেটা আমাদের দৈনন্দিন কাজকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে। সো রিক্সা অলিগলিতে চলতে পারে, মহল্লায় পাড়ায় চলতে পারে, কিন্তু মূল সড়কের রিক্সা আসলে থাকা উচিত না। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ধন্যবাদ। আপনি জানেন যে নিয়ত সহি, গায়ের জোরে একতরফা নির্বাচন চাই না, এই যে নতুন প্রধান নির্বাচন কমিশনার তিনি এই মন্তব্য করেছেন। তো আপনার কি মনে হয়? আপনি জানেন যে 5 সদস্যের কমিশন গতকাল শপথ নিয়েছে। আমি একটা জিনিস মনে করি, এটা হচ্ছে যে বাংলাদেশের যে বিপুল জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ জনগোষ্ঠী যাদের বয়স 35-এর নিচে, তারা জীবনে কোনোদিন সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ নির্বাচন দেখেই নেই, এবং তারা জীবনে কখনো দেখেনি। তারা সত্যিকার অর্থে কখনো ভোট দিতে পারে। তাদের জীবনের যে ভোটগুলো তারা দেখেছে, এগুলো ভোটারবিহীন ভোট, মধ্যরাতের ভোট, কিংবা একতরফা ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট, সর্বশেষ দামি নির্বাচন, দামি ভোট, এই ধরনের ভোট তারা দেখেছে, যেটা আসলে তাদের প্রচণ্ডভাবে ক্ষুব্ধ করে তুলেছিল। এবং সেই জায়গা থেকে সেটাই একটা বড় কারণ এবার ছাত্র জনতার অভ্যুত্থানে মধ্য দিয়ে এই আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট সরকার তার পতনের নেপথ্যে এটা একটা বড় কারণ। সেই জায়গায় নতুন নির্বাচন কমিশন এসছে। নতুন নির্বাচন কমিশনের কাছে সবার প্রত্যাশা হচ্ছে যে এবার আমরা একটা দৃষ্টান্তমূলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য একটা নির্বাচন দেখব। সেই প্রত্যাশা গতকালকে শপথ নেওয়ার আগে এবং পরে নতুন প্রধান নির্বাচন কমিশনার সাহেব উনি বেশ কিছু কথা বলেছেন। তার কথাগুলো বেশ সিগনিফিকেন্ট। যেমন পরশুদিন উনি বলেছেন যে যদি আমরা গ্রহণযোগ্য, স্বচ্ছ, ভালো নির্বাচন করতে না পারি, এটা এই ছাত্রগণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। তো সেইটা এই কমিশন করবে বলে আমরা মনে করি না। কারণ এই কমিশন এই কমিশন তো আসলে এই গণ অভ্যুত্থানের ফসল, এবং স্বচ্ছ একটা সার্চ কমিটির মাধ্যমে তাদের নির্বাচন করা হয়েছে, তাদের বেছে নেওয়া হয়েছে, এবং তাদের ব্যক্তিগতভাবে তাদের কারো সম্পর্কেই আমরা কখনো নেতিবাচক কিছু শুনিনি। নির্বাচন কমিশন হিসেবে শপথ নেওয়ার পরেও শুনিনি, আগেও শুনিনি। তো তাদের সম্পর্কে আমাদের শ্রদ্ধা আছে। আমরা আশা করি যে তারা আসলে একটা ভালো নির্বাচন আমাদের দেশকে দেবেন। আরেকটা খবর, দেশ রূপান্তরে একটা শিরোনাম আছে যে হয়রানির একই ছবি বিমানবন্দরে। এখানে বলা হয়েছে নিউজের সম্পাদক নুরুল কবিরকে খুবই দুঃখজনক যে জনাব নুরুল কবির সাহেব, নুরুল কবির ভাই আমাদের অত্যন্ত প্রিয় সাংবাদিক, অত্যন্ত শ্রদ্ধেয় সাংবাদিক। কবির ভাইয়ের মতন একজন মানুষকে এভাবে যাওয়ার সময় এবং ফেরার সময় দুবারই হয়রানি করা হলো, 1 ঘন্টার বেশি সময় বসিয়ে রাখা হলো, এটা কোনোভাবেই আমরা আসলে মেনে নিতে পারি না। কিন্তু আসার কথা হচ্ছে একটা, যে এই ঘটনাটা যখনই উনি জানিয়েছেন, সাথে সাথে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়েছে, তদন্ত কমিটি করেছে,
যে অফিসারকে এসবির যে অফিসারকে শনাক্ত করা হয়েছে তাকে প্রত্যাহার করা হয়েছে বিমানবন্দর থেকে এবং পদক্ষেপ নেওয়া হয়েছে, যেহেতু আমরা গত 16 বছর দেখি যে হাজারবার চিৎকার করলেও, হাজারবার জোরে বলার চেষ্টা করলেও, যদিও বলার মতন পরিবেশই ছিল না, বলার চেষ্টা করলেও সংবাদপত্রে মিডিয়াতে হাজার রকম খবর আসতো, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতো না। এবার একটা ইতিবাচক দিক হচ্ছে যে আমরা দেখছি যে যখনই বিষয়টা নোটিস হয়েছে সাথে সাথে এটার সংশোধনের বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাট এই ধরনের হয়রানির ঘটনা কোনোদিন ঘটবে না এটা আমরা আশা করি। আরেকটা শিরোনাম দেখছি যে নিধনে ব্যর্থতায় বর্ষার ডেঙ্গু, শীতেও একই অবস্থা, গরমে শীতে একই অবস্থা চলছে। ডেঙ্গু তো নিয়ন্ত্রণের কোনো লক্ষণই দেখছি না, কোনো লক্ষণ দেখছি না আমরা। ডেঙ্গুতে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে এবং অসম্ভব রকম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু, বিশেষ করে ঢাকা শহরে। মানে তো যেটা হচ্ছে যে আলটিমেটলি মধ্যে আমি কিন্তু একটা অন্য জায়গায় কথা বলতে চাই যে এইটা মিন করে যে জাতীয় পর্যায়ে কিংবা স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রশাসন ছাড়া আসলে অনেক কিছুই ঠিক প্রপার হয় না। সো সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচিত মেয়র বা কমিটি কাউন্সিলর নেই, তাতে আমার মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে অনেক দুর্বলতা তৈরি হচ্ছে। তো স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন সবগুলি যত দ্রুত সম্ভব, নিঃসন্দেহে সংস্কার খুব গুরুত্বপূর্ণ, সংস্কার করতেই হবে। সংস্কারের জন্যই এই ছাত্র জনতার অভ্যুত্থান, সংস্কারের জন্যই এত কষ্ট, এত রক্ত, এত ত্যাগ, এত জীবন দেয়া। তো সংস্কার হতেই হবে, সংস্কারের প্রশ্নে কোনো আপোষের সুযোগ নেই। কিন্তু একই সাথে যত দ্রুত সম্ভব নির্বাচনগুলো করতে হবে। নির্বাচিত প্রশাসন, নির্বাচিত সরকার যত দ্রুত আসবে ততই আসলে আমরা আশাবাদী হওয়ার পথ খুঁজে পাবো। সমকালে দুটো শিরোনাম আমরা আলোচনা করতে পারি। একটা হলো সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের প্রস্তাব। এখানে অংশীজনরা বলছেন যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। নিঃসন্দেহে রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রপতি বলা হয়ে থাকে যে এটা কবর জিয়ারতের রাষ্ট্রপতি। তো এইটা হয়তো খুব অপমানজনক কথা, খুব হেয় করার মতন কথা, এই ধরনের কথা আমরা চাই না। নিঃসন্দেহে রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বোচ্চ পদ, সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব হবেন রাষ্ট্রপতি, এটা আমরা আশা করি। এবং রাষ্ট্রপতিকে শুধুমাত্র স্বাক্ষর করার কাজে এঙ্গেজ না রেখে রাষ্ট্রপতিকে আরও অনেক বেশি গুরুত্ব দেওয়া এবং তাকে রাষ্ট্রের জন্য তার যে মেধা প্রজ্ঞা সেই তার প্রয়োগের সুযোগ করে দেওয়ার জন্য সংবিধান সংশোধনের ক্ষেত্রে যা কিছু করতে হয় নিঃসন্দেহে সেটা করা হবে আমরা আশা করি। বাট এটা আসলে ডিপেন্ড করছে যে আমরা দেখছি যে সংবিধান সংশোধন কমিশন কাজ করছেন, আর সেখানে রাষ্ট্রপতির গুরুত্ব, রাষ্ট্রপতির কাজের সুযোগ তৈরির জন্য কমিশন নিশ্চয়ই প্রস্তাব করবেন। কমিশন কী প্রস্তাব নিয়ে আসেন সেটা আমরা দেখতে চাই এবং সেই প্রস্তাবের উপরে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে চূড়ান্তভাবে যে সংবিধান পুনর্লিখন হোক কিংবা সংবিধান সংশোধন হোক, যাই হোক, তার ভেতর দিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার কিছুটা ভারসাম্য অবশ্যই থাকা উচিত। একটা শিরোনাম হচ্ছে সাবেক 63 মন্ত্রী প্রতিমন্ত্রীর বিদেশে অডেল সম্পদ, দ্বৈত নাগরিকত্ব রয়েছে 35 জনের। গত 16 বছর ধরে এটা আমরা অনেক ক্ষেত্রে আগেও জেনেছি যে হ্যাঁ অনেকেই বিদেশে টাকা পাচার করছেন, তো আমরা লিখতে পারিনি বা প্রচার করতে পারিনি, হয়তো কোনো ক্ষেত্রে পেরেছি, কোনো ক্ষেত্রে পারিনি। গণমাধ্যম, আমি সার্বিকভাবে বলছি, গণমাধ্যম, সংবাদপত্র, টেলিভিশন, কেউই আসলে টেলিভিশন দেখানোর সুযোগই ছিল না। সংবাদপত্রে কিছু কিছু আপনারা লিখেছেন, কিন্তু সেই সুযোগটা খুবই কিন্তু এটা জানার পরেও এর কোনো সংশোধন হয়নি। এবং এই কতজন, এটা হয়তো আমরা এখন জানছি, কিন্তু কেউ না কেউ যে করছে, কিছু কিছু মানুষ যে করছে সেটা আমরা সবসময় জানি, কিন্তু কখনোই এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। এখন বিষয়গুলো বিচারের প্রক্রিয়ায় আসছে, বিষয়গুলো বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ায় দুদক ব্যবস্থা নিচ্ছে, বিএফআইইউ ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে এবং এটা খুবই আশা জায়গায় আমাদের যে আমরা আসলে একটা দুর্নীতিমুক্ত সমাজ চাই, একটা সুন্দর বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই পদক্ষেপগুলো অত্যন্ত ইতিবাচক এবং সেটা আমাদের আশাবাদী করে যে আমরা এই সব ক্ষেত্রে একটা সঠিক পথের দিকে এগোচ্ছি। কিন্তু বিচারের একটা প্রক্রিয়া চলছে, আপনি কি মনে করেন যে যেভাবে চলছে তাতে বিচার খুব দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে? বিচার দ্রুত বা বিচারকে আসলে বিচারের প্রক্রিয়ায় চলতে দিতে হবে। সো বিচার খুব দ্রুত সম্পন্ন করার চাইতেও ন্যায় বিচার খুব ইম্পর্টেন্ট, যে সুবিচার হচ্ছে কিনা, সত্যিকার অর্থেই যে যতটা দোষী তার প্রাপ্য শাস্তি সে পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ। খুব দ্রুত করতে গিয়ে যাতে ভুল না হয়, তো সেটা সতর্ক থাকতে হবে আমাদের। কারণ
আমরা আইনের শাসন চাই, এর বাইরে আর কিচ্ছু আমাদের চাওয়া নেই। আইনের শাসন যদি প্রত্যেকটা পর্যায়ে নিশ্চিত করা যায়, সেটা রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে ব্যক্তি পর্যায়ে, সব ক্ষেত্রে মানুষ আইনের শাসনে বিশ্বাস করবে, আইনের শাসনের চর্চা করবে, সমাজে আইনের শাসনের চর্চা হবে। সেটা হলে নিঃসন্দেহে যে আমি যদি কোনো অন্যায় করি আমি তার শাস্তি পাবো, কেউ যদি আমার প্রতি অন্যায় করেন তাহলে তিনি শাস্তি পাবেন, এই তো হওয়ার কথা। কিন্তু সেই জিনিসটি আমরা এত বছর দেখিনি। তো আমরা আইনের শাসন চাই, ন্যায় বিচার চাই প্রত্যেকটা ক্ষেত্রেই। এবং যারা এর জন্য আপনি কাকে দায়ী করবেন? এর জন্য নিঃসন্দেহে মানে এটা আমাদের সমাজে প্রথম থেকেই ছিল, অনেক বছর ধরে ছিল, স্বাধীনতার পর থেকেই ছিল। আমরা মানে ছোটবেলা থেকেই আসলে এর ভেতর দিয়েই বড় হয়েছি। কিন্তু গত 16 বছরে এর মাত্রা এমনভাবে বেড়েছে যে এটা সব ধরনের সব সীমা পার হয়ে গেছে। তো আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসন, যে স্বৈর শাসন, তাতে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে দলতন্ত্র, ব্যক্তিতন্ত্র, গোষ্ঠীতন্ত্র চরম মাত্রায় সব কিছু দখল করে নিয়ে তারা তাদের ইচ্ছা মতো, মনে হচ্ছে এটা তাদের বাবার তালুক, তার যা ইচ্ছা তাই করতে পারে, এবং সেটাই করেছে। তো সেইটার একটা অবসানের আশাই আসলে ছাত্র জনতার অভ্যুত্থানে এত মানুষ, লাখ লাখ মানুষ, কোটি মানুষ রাস্তায় নেমে এসছে। মা, বোন, শিশু, স্কুল কলেজের বাচ্চা পর্যন্ত রাস্তায় নেমে এসছে। এবং সেটা ওই কারণেই ছিল যে মানুষ আসলে এই দুঃসহ দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি চাচ্ছিল। সেই মুক্তির স্বাদটা আমরা পেতে চাই। সেই মুক্তির স্বাদ না পেয়ে আমরা যদি রাস্তায় গণ্ডগোল দেখি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা গণমাধ্যম প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ, অসন্তোষ দেখি, সংবাদপত্রের স্বাধীনতাকে ব্যাহত হতে দেখি, তখন আমরা আসলেই আশাহত হব, এবং সেটা আমরা আশা করি না। এবার আসি সাংবাদিকতায়। আপনি টেলিভিশন সাংবাদিকদের কথা বলছিলেন, আপনি নিজেও এটার মধ্যেই ছিলেন এবং আছেন। তো টেলিভিশন সাংবাদিকদের এখন তো অবাধ স্বাধীনতা আসছে, আপনার কি মনে হয় যে সাংবাদিকরা এই সুযোগটা গ্রহণ করতে পারবেন? অবাধ স্বাধীনতার আসলে আমি এখনো স্পষ্ট না অবাধ স্বাধীনতা আসছে কিনা। কারণ বিষয়টা হচ্ছে যে টেলিভিশনগুলো তো যেই টেলিভিশন ছিল সেই টেলিভিশনেই আছে, টেলিভিশন মালিক যারা ছিলেন তারাই আছেন। টেলিভিশনের সাংবাদিক কর্মীদের মধ্যেও যে খুব পরিবর্তন হয়েছে তা হয়নি। সো টেলিভিশনের ঢেলে সাজানোর সময় আসছে। আমি মনে করি যে টেলিভিশন মালিকানার ক্ষেত্রে যদি আমি বলি যে টেলিভিশনের মালিকানা দলীয় বিবেচনায় দেওয়া হয়েছিল, এবং প্রায় মানে সব ক্ষেত্রেই দলীয় বিবেচনায় যে ইয়েস যারা আমার দল করে তাদের শুধুমাত্র আমি টেলিভিশন দেবো, এছাড়া দেবো না, বা সেরকম। তো এক ধরনের আনুগত্য তৈরি করা হয়েছিল। টেলিভিশনের শীর্ষ পদগুলোতে প্রফেশনালদের থাকতে দেওয়া হয়নি, তাতে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই যারা দলের প্রতি বা মানে সরকারের প্রতি অনুগত তাদের বসানো হয়েছে, এবং প্রফেশনালদের সরিয়ে দিয়ে তাদের বারবার বসানো হয়েছে। তো আলটিমেটলি তারাই আছে, তাদের মানে মূলত তারাই আছে। সেই জায়গায় অনেক ধরনের পরিবর্তন দরকার একটা, এবং পাশাপাশি যেটা হচ্ছে যে নতুন টেলিভিশন লাইসেন্স ইস্যু করে একটা নতুন চিন্তা নিয়ে কাজ করার পরিবেশ তৈরি করা উচিত। এখন পর্যন্ত নতুন টেলিভিশনের লাইসেন্স একটাও ইস্যু হয়েছে বলে আমরা জানি না। সো টেলিভিশনে অবাধ স্বাধীনতার চর্চা কার জন্যে, অবাধ স্বাধীনতা কার জন্যে? যে যদি একই চিন্তার, একই মানসিকতার মানুষ থাকে তাহলে এটা খুব ডিফিকাল্ট। আর টেলিভিশনে আড়ালে অনেক ধরনের অপসাংবাদিকতা, অনেক ধরনের দুর্নীতি ঢুকে গেছে। সেই জায়গাগুলিতে একটা বড় ধরনের সংশোধন দরকার, এবং সেই সংশোধনের প্রক্রিয়ায় নিঃসন্দেহে যে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। একটা সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করার জন্য হলো যে অনেক বেশি মানে আমি অলরেডি ফেসবুকে আমি লিখছিলাম যে টেলিভিশন গণমাধ্যম সংস্কার কমিশনের আসলে উচিত হবে যে স্থায়ী একটা টেলিভিশন কমিশন করার সুপারিশ করা, যাতে যেটা বিটিআরসি যেভাবে নীতিমালা করে দিয়ে সেই নীতিমালার আওতায় টেলিকমগুলোকে চলতে বাধ্য করে, কেউ কোনোরকম ব্যত্যয় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেরকম একটা টেলিভিশন কমিশন করে দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এবং টেলিভিশন কীভাবে পরিচালিত হবে, টেলিভিশন লাইসেন্স কীভাবে হবে, কীভাবে টেলিভিশন পরিচালিত হবে, তার একটা সুষ্ঠু নীতিমালা থাকা উচিত। সেই নীতিমালার বাইরে যদি কেউ যায় তার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে। টেলিভিশনে এখন কোনো ধরনের কোনো বেতন কাঠামো নেই। সংবাদপত্রে স্বতন্ত্র ওয়েজ বোর্ড আছে, টেলিভিশনে ইভেন আমি দেখেছি যে 5,000, 7,000, 8,000 টাকা বেতনে মানে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কাজ করছে। এটা অমানবিক এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো টেলিভিশনকে যদি পেশাদার জায়গায় আনতে হয়, যে কম্পিটিশনের ভেতর দিয়ে যদি কেউ না টেকে
যদি কোনো টেলিভিশন বন্ধ হয়ে যায় সেটা দুঃখজনক হবে আমাদের, কিন্তু সেটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু প্রতিযোগিতার পরিবেশটাই তৈরি হচ্ছে না। এটা অনেক কাজ করা যাচ্ছে টেলিভিশন নিয়ে এখনও। আমরা আশা করি যে এই সরকার এবং এই গণমাধ্যম কমিশন টেলিভিশন নিয়ে আসলে অনেক বেশি কাজ করবে। কেউ কেউ বলে থাকেন যে সেলফ সেন্সরশিপ এখনও রয়ে গেছে। সেটা আছে সেলফ সেন্সরশিপ আসলে সেই কারণেই। একটা হচ্ছে যে অনেক দিনের চর্চা, যে সেলফ সেন্সরশিপের চর্চাটা এত বছর ধরে মানে হতে হতে সেই অনেকটা খাঁচায় বন্দি পাখির মতন অবস্থা, মুক্ত করে দিলেও উঠতে চায় না, সেরকম একটা সিচুয়েশন আছে। আরেকটা সিচুয়েশন হচ্ছে যে টেলিভিশনগুলোতে এখনও যে অনেকেই যারা দলীয় বিবেচনায় টেলিভিশনে বসেছিল তারা আসলে এক ধরনের শঙ্কা নিয়ে কাজ করছে। তো সে কি করতে গিয়ে কি পদে পড়বে বা পড়বে না সেই ভয় থেকে সে অনেক সময় গুলিয়ে থাকছে। সেই ধরনের পরিস্থিতি আমরা দেখছি যে, এবং যে টেলিভিশনে বসে বিগত সরকারের সুবিধাভোগী তাদের মধ্যে সংশয় শঙ্কা থাকা অস্বাভাবিক কিছু না। তো সে সাহসী হতে ভয় পাবে, ভয় পেলে স্বাধীনতার উপভোগ করা সম্ভব না। সর্বশেষ প্রশ্নটা হচ্ছে, গণমাধ্যম কমিশনের কাছে আপনার প্রত্যাশা কি? গণমাধ্যম কমিশন আমাদের খুব আশাবাদী করেছে যে গণমাধ্যম কমিশন গঠন করা হয়েছে। আমরা আশা করি গণমাধ্যম সত্যিকার অর্থেই গণবান্ধব বা জনবান্ধব গণমাধ্যম হবে। সেটা করার জন্য দরকার হচ্ছে যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যম যাতে কোনো ধরনের হয়রানি হুমকি এর মুখে আর কখনোই না পড়ে সেটা নিশ্চিত করা, গণমাধ্যমের যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয় সেটা আইনগতভাবে সমাধান করা, কোনো রকম অন্য অনাকাঙ্ক্ষিত চাপ দিয়ে গণমাধ্যমকে স্থবির করে দেওয়া সেটা কোনো ধরনের চাপই না, সেটা কোনো সরকার পক্ষের বা অন্য কোনো বিশেষ এজেন্সির চাপ যেমন না, একইভাবে নাগরিক বা রাজনৈতিক চাপও না। গণমাধ্যমের বিরুদ্ধে যে কারো যে কোনো অভিযোগ থাকতে পারে, সেই অভিযোগ নিয়ে আইনের কাছে যাওয়া যেতে পারে, সেটা নিয়ে যে কেউ গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে এবং সেখানে গণমাধ্যম তার নিজেকে ডিফেন্ড করবে। সেটা দিয়ে যে গণমাধ্যম আসলে দুটো মূল ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। একটা হচ্ছে যে সার্বজনীন ভিত্তি, যে সার্বজনীন নীতি, যে সব গণমাধ্যমের জন্যই যেটা সত্য, যে আমি সত্য কথা বলবো, আমি পূর্ণাঙ্গ সত্য বলবো, আমি কখনো তথ্যকে বিকৃত করব না, এই ধরনের যে মৌলিক সার্বজনীন নীতিগুলো। আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক যে নীতিমালা, প্রাতিষ্ঠানিক যে সম্পাদকীয় নীতিমালা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতিমালা আলাদা, কিন্তু প্রত্যেকেই সার্বজনীন নীতিটা মেনে দেন তার নিজের যে প্রাতিষ্ঠানিক নীতিমালা নির্ধারণ করেন, সেই নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানগুলো চলছে। আমি যদি অন্য কথা বলি যে সিএনএনের যে প্রাতিষ্ঠানিক নীতিমালা আর আল জাজিরার যে প্রাতিষ্ঠানিক নীতিমালা, দুটো একদমই আলাদা, কিন্তু দুটোই সত্য কথা বলে, দুটোই পূর্ণাঙ্গ সত্য বলে, দুটোই অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধেয় বিশ্বজুড়ে। সো দুটো গণমাধ্যমের নীতির পার্থক্যের কারণে তাদের স্বাতন্ত্র্য তৈরি হয়, কিন্তু এটা বলার কোনো সুযোগ নেই যে এই প্রতিষ্ঠান আল জাজিরার সম্পাদকীয় নীতিমালা ভুল বা সিএনএন সম্পাদকীয় নীতিমালা ভুল বা তারা কেউ অপসাংবাদিকতা করছে, এটা বলার কোনো সুযোগ নেই। একইভাবে বাংলাদেশেও প্রত্যেকটা গণমাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতিমালা থাকবে, সেই নীতিমালা সেই প্রতিষ্ঠান ঠিক করবে, অন্য কেউ ঠিক করে দেবে না। তো সেই নীতিমালা অনুযায়ী সেই প্রতিষ্ঠান চলবে। কিন্তু সার্বজনীন যে নীতিমালা, যে ইয়েস আমরা সত্য কথা বলবো, আমরা তথ্য বিকৃত করব না, আমরা সাংবাদিকতার যে সংবাদ মূল্যের ভিত্তিতে সংবাদের গুরুত্ব নির্ধারণ করব এবং কোন খবরকে আমি প্রায়োরিটি দেব, কোন খবরকে আমি দেব না, কোন খবর আমি প্রথম পাতায় ছাপবো, কোন খবর আমি ভেতরের পাতায় নিয়ে যাব, এটা ডিপেন্ড করবে সেই প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতিমালার উপর। সম্পাদকীয় নীতিমালায় কারো কোনো রকম হস্তক্ষেপ থাকবে না, এটা আমরা আশা করি। হাসান খুরশেদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মোদি ভাই, অনেকদিন পর দেখা হলো, আর আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লেগেছে। না, আমারও খুব ভালো লেগেছে। আপনি প্রথম দিন এসেই আমাদের মনে অন্তর্দর্শকদের সামনে অনেকগুলো জিনিস সরাসরি উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মূল্যে আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।